আমাদের আজকের থাম্বনেলটা আপনি দেখেছেন এবং সেখানে যেমনটা লেখা রয়েছে নজর। আজকে আমি আপনাদের সাথে যে দুখানা অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি তার মধ্যে কিন্তু এই নজরের ব্যাপারটা আপনি পাবেন। নমস্কার, আমি জো, আশা করি সবাই খুব ভালো আছেন। চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে দুখানা অভিজ্ঞতা শেয়ার করছি। প্রথম অভিজ্ঞতা পাঠিয়েছেন রাজশ্রী এবং তারপরের অভিজ্ঞতা আমি আপনাদের শোনাবো, সেটা পাঠিয়েছেন শান্তনু। এই দুটো অভিজ্ঞতায় কিন্তু বেশ গা ছমছমে। আমি একেবারেই কোনো ডিটেলস দিচ্ছি না, সোজা অভিজ্ঞতায় চলে যাব। তবে তার আগে যদি আপনি আপনার জীবনের যে কোনো রকমের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, হতে পারে সেটা ভালোবাসা, হতে পারে ভয়, হতে পারে আনন্দ, কিংবা এমন কোনো এক্সপিরিয়েন্স যা আপনার মনে দাগ কেটেছে, আপনি কিন্তু খুব সহজেই সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনাকে শুধু লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমাদের ফেসবুক পেজে। আর না হয় আপনি মেল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। তাহলে চলুন শুরু করছি আজকের এপিসোড রাজশ্রীর অভিজ্ঞতা দিয়ে। হ্যালো দাদা, আমার নাম রাজশ্রী মজুমদার, বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে। আমি প্রথমেই বলি যে আমি তোমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই দেখেছি এবং এত মানুষের অভিজ্ঞতা শোনার পর আমার মনে হলো যে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করি। আজ আমি আমার জীবনে তথা আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটা অভিজ্ঞতা তোমায় শোনাতে চাই। এই ঘটনাটি ঘটে 2014 সালে, বলা যেতে পারে 2015 এবং 16 সাল পর্যন্ত তার এক্সটেনশন ঘটে। আমার নিজের দিদির বিয়ে হয় আমাদেরই শহরের এক ছেলের সাথে। পেশায় সে একজন স্কুল শিক্ষক, অ্যারেঞ্জড ম্যারেজ। তো বাহ্যিকভাবে যা হয় যে একটা ছেলের বিষয়ে যত রকম খোঁজ খবর নেওয়া যায়, আমার বাবাও ঠিক তাই নিয়েছিলেন এবং কোথাও কোনো রকম ব্যাড রিপোর্ট পাননি। ইনফ্যাক্ট বেশিরভাগ লোকজনই বলেছিল যে ওদের পরিবার ততটা সোশ্যাল নয়, খুব একটা সমাজে মেলামেশা নেই, কিন্তু নিজেদের কাজ নিজেরাই করে থাকেন। এবার বিয়ের পাকা কথাবার্তা চলাকালীন বাবা ওদের বারবার জিজ্ঞেস করেন যে ওনাদের কিছু চাই কিনা। স্বাভাবিক, মেয়ের বাবা কোনো রকম যৌতুক বা পণ চাই কিনা সেটা তো জিজ্ঞেস করবেই, কিন্তু ওনারা না করেন। কিন্তু বিয়ের 2 মাসের মধ্যেই কোটি টাকার বাড়ি কিনে দেওয়ার বায়না করে দিদিকে মানসিক চাপ এবং অশান্তি দিতে থাকে। শেষমেশ দিদি ওই বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে আসে। আর তার কিছুদিন পর থেকেই বাড়িতে শুরু হয় অদ্ভুত সব ব্যাপার স্যাপার। রাতে শোয়ার পর ওই 12টা নাগাদ রোজ রাতে বাড়ির ছাদে খুব জোরে জোরে মনে হয় কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। বাড়িতে লাগাতার অশান্তি লেগে থাকতো সবার সাথে সবার। যে দিদি কোনোদিন কারোর সাথে গলা তুলে কথা বলেনি, সে কেমন যেন অদ্ভুতভাবে রাগী মানুষে পরিণত হতে লাগলো। ভাতের হাড়ি উল্টে দেওয়া থেকে শুরু করে আত্মহত্যার চেষ্টা, মানে চরম বাজে পরিস্থিতি। এটা দিদি বাড়ি ফিরে আসার পর থেকে শুরু হয়ে প্রায় 6 মাস পর্যন্ত এভাবে চলে। তখন আমাদের এক পরিচিত এক বাবার সন্ধান দেন। ওনার কাছে যাওয়ার পর উনি বলেন যে আমাদের রান্নাঘরের পেছন দিকে একটা দেয়াল আছে যেখানে একটা আকৃতির মতো জায়গা আছে। মন্ত্র বলে ওই জায়গায় ওরা, মানে দিদির শ্বশুর বাড়ির লোক, মরা মানুষের হাড়গোড় ফেলে গেছে এবং সেই কারণেই নাকি এসবের উৎপাত হচ্ছে। এবার ওদের উৎপাত এতটাই বেড়ে গেল যে একবার ওই বাবার কাছ থেকে আসার পর, মানে কি বলবো, আমরা দিনের বেলাতেও ভয়ে ভয়ে থাকতাম। ঘরের মধ্যে বসে পড়াশোনা করছি, হঠাৎ দেখি জানালার কাছে একটা কালো অবয়ব। না, ওটা কোনো ভ্রম বা চোখের ভুল নয়। বেশ কয়েক মিনিট যাবৎ সেও দাঁড়িয়ে রয়েছে আর আমিও তাকে দেখছি একরকম। বিছানার সামনে দাঁড়িয়ে আমি জামা পাল্টাবো, হঠাৎ করে খাটের তলা থেকে কেউ যেন আমার পা ছুঁয়ে গেল। রাত্রে বালিশের এক পাশ ঘেঁষে শুয়ে আছি, তখনও ঘুমোইনি। আর বালিশের বাকি অংশটায় মনে হচ্ছে কেউ যেন হাত বোলাচ্ছে। পায়ে কেউ যেন হাত দিয়ে টানছে ঘুমের মধ্যে, নিঃশ্বাস ফেলছে ঘাড়ে। বিশ্বাস করো দাদা, এগুলো একেবারেই কিন্তু আমার মনের ভুল নয়। আর কেবলই যে এসব আমার সাথে ঘটেছে তাও কিন্তু নয়। আমার সাথে ঘটেছে, মায়ের সাথে, দিদির সাথে, সবার সাথে ঘটেছে। সন্ধ্যা দিয়ে একদিন ছাদ থেকে নেমে আসছি আর হঠাৎ করে আমার পায়ের সাথে পা লাগিয়ে কেউ যেন আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। হোঁচটকে কোনো রকমে সামলে নিয়ে সেদিন। মা রোজকার মতো রান্না করে, কিন্তু রান্নায় কোনো স্বাদ নেই। সব কিছুই কেমন যেন স্বাদহীন,
অথচ মা যেভাবে রান্না করে, যেরকম মশলা, যেভাবে রান্না করার পদ্ধতি, সেভাবেই কিন্তু বাড়িতে রান্না হচ্ছে। আমরা যখনই বাড়িতে কোনো কিছুর পরিকল্পনা করছি, সেটা ভেস্তে যাচ্ছে কোনোভাবে। সবাই কেমন যেন অবসাদগ্রস্ত, বিষাদগ্রস্ত হয়ে যাচ্ছিলাম। আমার বাবা ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করেন, তাই ওনার খুব একটা ক্ষতি হয়নি, তবে মানসিকভাবে কিন্তু তিনিও বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। এই সব চলতে থাকে প্রায় 2015-র শেষ পর্যন্ত। এর মাঝখানে কিন্তু আমরা সেই বাবার কাছে যাইনি। তবে আবার কি মনে হতে আমরা আবার সেই বাবার কাছে যাই। উনি ওনার মতো ধ্যান করেন এবং তারপরে বলেন, ওরা যাকে পাঠিয়েছে আমাদের বাড়িতে, সে আমাদের বাড়ির কাউকে সাথে না নিয়ে যাবে না। মানে মূলত এই উদ্দেশ্যেই সে নাকি এসেছে। এরপর বাবা আমাদের অভয় মাদুলি দেন এবং বলেন যে তোরা চিন্তা করিস না, আমি ব্যবস্থা করছি। এবার বাবার কাছ থেকে ফেরার কিছুদিন পর ছিল অমাবস্যা তিথি। আমি যে ঘরে ঘুমোই সে ঘরে আমার দিদিও শুতো। এবার বলা ভালো যে ওই মাদুলি পরার পর আমরা কেমন যেন একটা অদ্ভুত সাহস অনুভব করতাম। তবে বাড়ির এই দীর্ঘমেয়াদী খারাপ সময়ের জেরবারে পূর্ণিমা বা অমাবস্যা তিথির খেয়াল রাখা হতো না আমাদের। তবে সেটা টের পাই পরের দিন সকালে, মানে যে রাতে অমাবস্যা ছিল ঠিক তার পরের দিন সকালে। দেখি যে ঘরে আমি আর দিদি ঘুমোতাম সেই ঘরের খাটের তলায় একটা বড় সড়ো মরা গেছো ইঁদুর, যার ঘাড়ের কাছে একটা ফুটো, অথচ এক ফোঁটা রক্ত কিন্তু মেঝেতে পড়ে নেই বা ঘরের অন্য কোথাও কোনো রক্তের দাগ নেই। ঠিক যেন কেউ তার রক্ত চুষে নিয়েছে। আর সেই ইঁদুরটার ঠিক পাশেই বাঁশকাঠি চালের সাদা ভাত, এক মুঠো। কোনো তরকারি বা ঝোল মাখানো ভাত নয়, একেবারেই সাদা ভাত, ঠিক যেমন করে ভোগ দেয়া হয় ঠিক সেভাবেই রাখা। দেখে মনে হচ্ছিল যে কেউ যেন অন্ন আর রক্তের ভোগ খেয়েছে। এই বিষয়টা দেখে প্রথমে ভয় পেলেও আমাদের বুঝতে বাকি ছিল না যে এটা বাবার কাজ। তবে অবাক হয়েছিলাম প্রচণ্ড, কারণ ঘরের মধ্যে আমি আর দিদি ঘুমোই, দরজা ভেতর থেকে লাগানো থাকে, তাহলে ওই ইঁদুর আর ভাত এলো কোথা থেকে? তাই দেরি না করে পরের সপ্তাহেই আমরা আবার সেই বাবার কাছে গেলাম এবং বাবাকে সেই দিনের দেখা সমস্ত ঘটনাই বললাম। বলা ভালো, ওই দিনের সকালে দেখা ওই ঘটনার পর থেকে অদ্ভুতভাবে পরিস্থিতি আবার ধীরে ধীরে শোধরাতে লাগলো। মানে আমরা সেই রকম উৎপাত ফিল করতাম না। আস্তে আস্তে মনে হচ্ছিল যেন ঘন কালো মেঘের ছায়া কাটতে থাকে আমাদের জীবন থেকে। বাবার কাছে যাওয়ার পর উনি জানান যে উনি নাকি এই কাজ করেছিলেন। ওই ভোগ নাকি ওই শয়তানকেই দিতে হয়েছিল, কারণ তার উদ্দেশ্য ছিল আমাদের বাড়ির কারো একজনের প্রাণ নেওয়া। তাই তাকে একটা জ্যান্ত পশুর রক্ত আর অন্ন দিয়ে তন্ত্রক্রিয়ার মাধ্যমে তাকে আমাদের বাড়ি থেকে তাড়ানো হয়। আচ্ছা, এই বাবার ব্যাপারে বলে রাখি, ইনি একজন তারামায়ের আশীর্বাদপ্রাপ্ত সিদ্ধ পুরুষ এবং প্রত্যেক অমাবস্যায় তিনি তারাপীঠ মহাশ্মশানে গিয়ে সাধনা করেন। এবার এই সব কিছু ঘটে যাওয়ার পর বেশ কয়েকদিন কেটে গেছে। আমাদের বাড়ির যে রান্নাঘরটা, তার পেছনে যে গলিটা, সেই দিকে অনেক বেশি আগাছা হয়েছিল, তাই ওদিকটাতে বাড়ির লোক যেত না। বাবা সেই দিকটা পরিষ্কার করতে যান এবং পরিষ্কার করতে করতেই দেখতে পান যে সেখানে দুটো মরার হাড় পড়ে রয়েছে। ঠিক যেই কথা সেই বাবা বলেছিলেন, বাড়ির পেছনে কেউ যেন হাড় ফেলে রেখে গেছে। তবে এখন আর আমাদের বাড়িতে কোনো উৎপাত নেই, সবই ঠিক হয়ে গেছে এবং দিদির ডিভোর্সও হয়ে গেছে এবং কয়েক বছর হলো আমার দিদির আবারও বিয়ে হয়েছে এবং বর্তমানে দিদি তার এক পুত্র সন্তান এবং বর নিয়ে খুব সুখে সংসার করছে। তা এই ছিল আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া ভয়ের অভিজ্ঞতা। শুনলেন রাজশ্রী এবং তার পরিবারে ঘটে যাওয়া একখানা অভিজ্ঞতা। বেশ লম্বা সময় ধরে কিন্তু এই ঘটনাগুলো তার বাড়িতে ঘটছিল। তবে স্বস্তির বিষয় এটাই যে এখন তারা সত্যি খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং তার দিদির আবার বিয়ে হয়েছে এবং তিনিও খুব সুন্দর সংসার করছেন। যাই হোক, নিজেদের মতামত অবশ্যই শেয়ার করবেন, আমাদের কমেন্ট সেকশন কিন্তু খোলা রয়েছে।
চলে যাচ্ছি আজকের শেষ অভিজ্ঞতায়। পাঠিয়েছে শান্তনু, এবং শান্তনু নিজের সাথে ঘটে যাওয়া একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। বেশ কয়েকটা জিনিস কিন্তু তার সাথে কয়েকদিন ধরে হয়েছিল, এবং সেগুলো কেন হয়েছিল, সেগুলো কি মনের ভুল কিনা, সেটা কিন্তু এখনও সে জানে না। শান্তনু লিখে পাঠিয়েছে এবং সেটাই আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। হাই জো, আমার নাম শান্তনু, এবং বেশ কয়েক মাস আগে আমার সাথে কিছু ঘটনা ঘটেছে এবং সেই অভিজ্ঞতাগুলোই আজ আমি শেয়ার করতে চাই। প্রথমেই বলে রাখি, আমাদের বাড়িতে আমরা তিনজন, বাবা, মা আর আমি। আমাদের বাড়িতে বাবা মা থাকেন একতলায় আর আমি থাকি দোতলায়, আমাদের ছাদের একটা ঘর, সেই ঘরে আমিও আর পাঁচজনের মতোই রাত জেগেই পড়াশোনা করি। তো একদিন খাওয়া দাওয়ার পর আমি আমার ঘরেই বিছানায় বসে পড়াশোনা করছিলাম, এবং যেহেতু সেদিন মশার উৎপাত একটু বেশি ছিল, তাই আমি মশারি টাঙিয়ে মশারির ভেতরে ঢুকে পড়ছিলাম। সেদিন কেন যেন আমার খুব ঘুম পাচ্ছিল, তো আমি ওই বুকের কাছে বালিশটা নিয়ে বিছানায় শুয়ে শুয়ে পড়ছিলাম। এভাবে হঠাৎ করে আমার ঘুম পেয়ে যায় এবং কখন যেন আমি ঘুমিয়ে পড়ি। তবে যখন আমার ঘুমটা ভাঙে খুব অদ্ভুতভাবে। আমার মনে হয় কেউ যেন আমায় খুব জোরে চড় মারে। এই চড় খেয়ে আমার ঘুমটা ভেঙে যায় এবং আমি দেখি যে আমার মুখটা ওই মশারির থেকে মাত্র 3-4 ইঞ্চি দূরে। আর আমার মনে হয় মশারির ঠিক বাইরে আমার দিকে চেয়ে কেউ যেন বসে আছে। আমি বলে রাখি, ঘরে কিন্তু লাইট জ্বলছিল, যেহেতু পড়তে পড়তে ঘুমিয়ে গেছিলাম, ঘরে লাইট জ্বলছিল। আমি কিন্তু চোখ খুলে কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমার মনে হচ্ছে ঠিক মশারির বাইরে কেউ যেন আমার দিকে চেয়ে মেঝেতে বসে রয়েছে, ঠিক আমার দিকে সোজা তাকিয়ে। আর এদিকে আমার গাল প্রচণ্ড গরম হয়ে গেছে, মানে ঠিক হঠাৎ করে চড় খেলে যেরম হয় ঠিক তেমন। এই ব্যাপারটা আমি হকচকিয়ে যাই, এবং সত্যি বলতে আমি একটু ভয় পাই। ওই মাধ্যমিকের সময় থেকেই কিন্তু আমি একা ঘুমোই, আমি দোতলাতেই থাকি। এই দিনের আগে পর্যন্ত কিন্তু আমার এমন কখনো হয়নি যে আমি কোনো বিষয়ে ভয় পেয়েছি, তবে এই দিন কিন্তু আমি বেশ খানিকটা ভয় পাই। এরপরে স্বাভাবিক কারণে আমি আর ঘুমোতে পারি না, আমি সারা রাত ফোন ঘেঁটেই কাটিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করি যে এটা একেবারেই মনের ভুল, এরম মাঝে মাঝেই হতে পারে। ঘুমের মধ্যে হয়তো কোনো স্বপ্ন দেখছিলাম, বা ওই কিছু একটা কারণে হয়তো আমার এরমভাবে মনে হয়েছে, আদতে কিছু নয়। কিন্তু তারপরেও আমার মনের ভেতরে ভয়টা কোথাও যেন বসে যায়। এর ঠিক 2 দিন পরের ঘটনা। আমি আমার ঘরে বসে পড়াশোনা করছি। আচ্ছা, আমি আমাদের বাড়ির বর্ণনাটা একটু দিয়ে রাখি। আমাদের বাড়িটা বেসিকলি একতলা, মানে একতলাতেই সমস্ত ঘর, মানে বাবা মার ঘর, গেস্ট রুম, ডাইনিং রুম, ড্রয়িং রুম, রান্নাঘর, বাথরুম সবটাই কিন্তু নিচে। ছাদে শুধুমাত্র আমার একটা পার্সোনাল রুম রয়েছে যেখানে আমি থাকি, এবং ছাদের আরেক কোণায় একটা ছোট্ট রান্নাঘর, যার মধ্যে একটা উনুন বানানো রয়েছে, যেখানে শীতকালে মাঝে মাঝে রান্না হয়। তো যাই হোক, আমি আমার ঘরে বসে পড়ছিলাম, মা নিচ থেকে চিৎকার করে ডাকে যে খেয়ে যা। তো আমিও নিচে যাওয়ার জন্য উঠি। এবার যখন ঘর থেকে বেরোচ্ছি, আমি ঘরের লাইটের সুইচটা যেই অফ করেছি, আমার মনে হয় আমার ঘরের ঠিক কোণা থেকে একটা মেয়ের আওয়াজ, খুব আস্তে করে যদি কিছু একটা বলে ডাকা হয়, ঠিক সেভাবেই মনে হলো আমায় ডাকলো। আমার নাম ধরে নয়, কিন্তু আমরা যদি কারোর নাম না জেনে কাউকে ডাকি, যেভাবে ডাকি ঠিক সেভাবেই একটা ডাক। আমার সারা শরীর শিউরে ওঠে, আমি পেছনে না তাকিয়ে দৌড়ে নিচে নেমে যাই। আমি নিচে নেমে মাকে সবটা জানাই। বাবা এই ব্যাপারটা একেবারেই পাত্তা দেয় না, এবং মাও আমায় বলে যে এমন হতেই পারে, কি শুনেছিস, ওই পাশের বাড়িতে একটা বেড়াল রয়েছে, বেড়ালটাও মাঝে মাঝে কিন্তু মানুষের মতো করেই ডাকে। আমিও মায়ের কথা মেনে নিই এবং নিজেকে বোঝানোর চেষ্টা করি যে হ্যাঁ, এটা হতেই পারে, এতে ভয়ের কিছু নেই। যাই হোক, খাওয়া দাওয়া সেরে বেশ খানিকটা সময় নিচে কাটিয়ে আমি আবার আমার ঘরে চলে আসি। ঘরে ঢোকার পর কিন্তু গাটা একটু ছমছম করছিল, কিন্তু তারপরেও সেই ব্যাপারটাকে খুব একটা পাত্তা দিই না এবং পড়াশোনা করি, এবং সেই রাতেও ফোন ঘাঁটতে ঘাঁটতে আমি শুয়ে পড়ি। এরও ঠিক 3-4 দিন বাদে এক ছুটির দিনে আমাদের প্ল্যান হয়
যে আমরা মামার বাড়িতে ঘুরতে যাব। বাবা মা সকাল থেকেই প্রস্তুতি নিচ্ছে, কারণ আমার মামার বাড়ি আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। সেখানে গিয়ে বাবা মা এক রাত থাকবেন। কিন্তু আমার কেন যেন নিজের শরীরটা ঠিক লাগছিল না, আর তার সাথেই একটা ভয়ও মনের মধ্যে বসে গেছিল। এবং এই ভয়টা কাটানোর জন্যই আমি বাবা মাকে বলি যে আমি যাব না, তোমরা যাও, আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, তোমরা ঘুরে এসো। আমি নিজেকে বোঝাই যে এই যে ভয়টা মনের মধ্যে ঢুকেছে, আমি এই ভয়টা কাটাতে চাই, দেখি না কি হয়। হয়তো ভুলভাল কারণে ভয় পাচ্ছি, একা বাড়িতে থাকলে এই ভয়টা কেটে যাবে। আমি এমনিতেই সারাদিন ওপরেই ছিলাম, এবং যখন বাবা মা যায় তখন মা আমায় বলে যায় যে ওই সন্ধেবেলা একটু ধূপ দেখিয়ে দিস। আমি সেটাও করি, সারা বাড়িতে ধূপ দেখাই, এবং নিচেই বেশ খানিকটা সময় বসেছিলাম। যদিও মা আমার জন্য রান্না করে গেছিল, কিন্তু আমার মনে হচ্ছিল যে আচ্ছা আজকে একটু বাইরে থেকে অর্ডার করে খাওয়াই যায়। তো আমি অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ থেকে খাবার অর্ডার করি। খাবারটা আসার পর আমি নিচের তলা সমস্ত লাইট অফ করে আমি ওপরে চলে যাই আমার ঘরে, যাতে ল্যাপটপে সিনেমা দেখতে দেখতে আমি খাবার খেতে পারি। বেশ খানিকক্ষণ বাদে আমি বাথরুমে যাওয়ার জন্য নিচে আসি। আমি ডাইনিং পেরিয়ে বাথরুমের দিকে যাচ্ছিলাম, এবং হঠাৎ করে আমার চোখ যায় রান্নাঘরের দিকে। আমাদের বাথরুমে যাওয়ার জন্য প্রথমে কিচেন, তারপরে ডাইনিং পেরিয়ে তারপরে বাথরুমে যেতে হতো। তো আমি যখন রান্নাঘর পেরোতে যাব, দেখি রান্নাঘরের ভেতর থেকে আলো জ্বলছে। আমি তাকাই রান্নাঘরে এবং দেখি ওই গ্যাস স্টোভের একটা চুল্লিতে আগুন জ্বলছে। এই ব্যাপারটা দেখে আমি খুব অবাক হই, কারণ খানিকক্ষণ আগেও যখন খাবার নিয়ে আমি ওপরে যাচ্ছিলাম, যখন লাইটগুলো অফ করছিলাম, তখন কিন্তু রান্নাঘরে আগুন জ্বলছিল না, তখন কিন্তু গ্যাস স্টোভ অন করা ছিল না। অথচ এখন সেই চুল্লি থেকে আগুন জ্বলছে। আমি খুব অবাক হই এবং তাড়াতাড়ি গিয়ে চুল্লিটা বন্ধ করি। তারপর বাথরুম সেরে আমি নিজেকেই প্রশ্ন করি যে আমি কি এটা জ্বালিয়েছিলাম? কিন্তু আমার জ্বালানোর তো কোনো প্রশ্ন নেই, কারণ আমি এমন কোনো কাজ করিনি যার জন্য রান্নাঘরে আসার দরকার ছিল। আমি সঙ্গে সঙ্গে মাকে ফোন করি এবং জিজ্ঞেস করি যে তুমি কি বাই চান্স আজকে ভুল করে চুল্লিটা অন করে রেখে গেছো? মা বলে যে না। এই ব্যাপারটায় আমি খুব অবাক হয়ে যাই। যাই হোক, আমি মায়ের ফোনটা রেখে দিই, কিন্তু এই ব্যাপারটা খুব একটা প্রসেস করতে পারছিলাম না, এবং আমার ভয় আবার জাঁকিয়ে বসে। আমি এবার একা ওপরে যাওয়ার সাহস পাচ্ছিলাম না, তাই ভাবি আমি কি করতে পারি। আমি আমাদেরই পাড়ার এক বন্ধুকে ফোন করি এবং তাকে পুরো ব্যাপারটা জানাই, এবং এটাও বলি যে আমার একটু ভয় করছে, তুই বাড়িতে আয়। বন্ধু মহলে কিন্তু সবাই জানতো যে আমি খুব একটা ভয় পাই না। প্রথমবার এই ব্যাপারটা শুনে আমার বন্ধু কিন্তু আমার উপর হেসেছিল। যাই হোক, সে আসার পর আমরা দুজনেই ওপর তলায় চলে যাই, এবং আমার ঘরে ঢোকার সময় আমি আজও জানি না ও সেটা মজা করে বলেছিল নাকি সিরিয়াসলি বলেছিল। সে আমার ঘরে ঢোকার সাথে সাথেই বলে যে না রে, তোর বাড়িতে বোধহয় সত্যিই কোনো সমস্যা আছে। আমরা কোনো রকমে সেই রাতটা কাটাই, এবং পরদিন সকালেই বাবা মা এবং মাসি আমাদের বাড়িতে আসে। তো বাড়ি ফিরেই মা আমায় গত সন্ধ্যের ঘটনা জিজ্ঞেস করে, এবং আমি সবটাই বলি, এবং আগের মতোই মাও বলে যে এটা হয়তো তোর ভুল করে হয়েছে, এই সমস্ত ব্যাপার বলতে থাকে। কিন্তু মাসি বোধহয় অন্য কিছু ভাবে, এবং মাসি আমায় বলে যে আজ তো মঙ্গলবার, আমি তো আছি, তুই এক কাজ করিস, সন্ধে নাগাদ আমার সাথে ওই ছাদের রান্নাঘরে যাস। তো আমিও কথা মতো মাসির সাথে সন্ধে নাগাদ সেই রান্নাঘরে যাই। দেখি মাসির হাতে কিছু শুকনো লঙ্কা এবং তার সাথেই সর্ষে। মাসি উনুনটা জ্বালায় এবং আমায় উল্টো দিকে ঘুরে তাকাতে বলে, এবং তারপরেই মাসি কিছু একটা বলতে থাকে, আমি এক্স্যাক্টলি শুনতে পাইনি সেটা, এবং তারপর ওই সর্ষে এবং শুকনো লঙ্কা আগুনের মধ্যে ফেলতে থাকে। আচ্ছা, একটা জিনিস আমি জানি যে শুকনো লঙ্কা যদি আগুনে ফেলা হয় তাহলে কিন্তু খুব ঝাঁঝালো গন্ধ ওঠে, সেখানে দাঁড়িয়ে থাকা যায় না। কিন্তু মাসি যখন সেই শুকনো লঙ্কা এবং সর্ষে আগুনে ফেলছিল, কোনো রকম গন্ধ কিন্তু পাচ্ছিলাম না আমি। এরকম বেশ খানিকটা সময় ধরে মাসি আগুনে ওই রকম শুকনো লঙ্কা এবং সর্ষে ফেলার পর অল্প একটু গন্ধ আমি পাই। তখন মাসি আমায় বলে যে তুই রান্নাঘর থেকে সোজা বেরিয়ে নিচে চলে যা এবং পেছন দিকে তাকাবি না। আমিও তাই করি, সেই ঘর থেকে বেরিয়ে সোজা নিচে চলে যাই। মাসিও খানিকক্ষণ বাদে নিচে আসে
এবং বলে যে যা, আমি তোকে ঝেড়ে দিয়েছি, আর কোনো ক্ষতি হবে না। তারপর দিন থেকেই, আমি জানি না এটা কি সেই সত্যি শুকনো লঙ্কা বা সর্ষে ঘোরানোর জন্যই হয়েছিল কিনা, তারপর দিন থেকে কিন্তু আমি যে ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টা হঠাৎ করেই কেটে যায়। এই যে 3টে ব্যাপার আমার সাথে ঘটেছে, এবং তারপরেই মাসির সেই শুকনো লঙ্কার রিচুয়াল, আর তারপরেই আমার মনের ভয় কেটে যাওয়া, এই সবগুলো ব্যাপার একসাথে প্রসেস করাটা আমার জন্য বেশ কনফিউজিং। আমি জানি না এই সব কিছুর পেছনে সত্যি কোনো যুক্তি রয়েছে নাকি কোনো রকম অলৌকিক ব্যাপার স্যাপার আছে। এই পুরো ব্যাপারটাই আমার জন্য বেশ অন্য রকমের, তাই ভাবলাম তোমার সাথে শেয়ার করি। থ্যাংক ইউ। এই নজর লাগা ব্যাপারটা তো আমরা সবাই কম বেশি বিশ্বাস করি, এবং এই যে রিচুয়ালটা যেখানে শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে একটা একটু ঝেড়ে দেওয়ার ব্যাপার, এই রকম আমি আগেও শুনেছি। এই রকমভাবে হয়, তেজপাতা দিয়ে হয়, কিংবা লেবু দিয়ে হয়, অনেক রকমভাবেই নাকি নজর কাটানো হয়। জানি না এই ব্যাপারগুলোর পেছনে কোনো ব্যাখ্যা রয়েছে কিনা, তবে এই রকম অভিজ্ঞতা কিন্তু বেশ শোনা যায়। কেমন লাগলো আপনাদের শান্তনুর অভিজ্ঞতা জানাতে একেবারেই ভুলবেন না, এবং আবারও যদি আপনারও কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে আপনি কিন্তু খুব সহজেই শেয়ার করতে পারেন। আবারও বলছি, আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমাদের ফেসবুক পেজে, আর না হয় আপনি মেল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com, সমস্ত ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশনে। আশা করি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে। আজকের মতো আড্ডা আমরা এখানেই শেষ করছি। সবার সাথে দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।